নমস্কার। আজকে আমার অতিথি স্বপন দাশগুপ্ত। আপনারা সবাই স্বপনকে ইতিমধ্যেই চেনেন রাসবিহারীর বিজেপি প্রার্থী হিসেবে। আমি স্বপনকে ঠিক এই কলেবরে চিনিও না, দেখিও নি। এই প্রথম দেখছি ও একটা পদ্মফুল লাগিয়ে আমার সঙ্গে গল্প করতে এসছে। আমি স্বপনকে চিনি 80-র দশকের মাঝখান থেকে, যখন আমিও কর্মসূত্রে দিল্লিতে ছিলাম, স্বপনও ছিল, এবং সেই সময় আমরা একত্রে অনেক জায়গায় গেছি, দেশে বিদেশে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে একই যাত্রায়। আর সবচেয়ে সিগনিফিক্যান্টলি স্বপন, চন্দন মিত্র আর আমরা তিনজন একই সঙ্গে 92 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় যে প্রলয়কাণ্ড হয়েছিল, সেটা একেবারে হুজ হু অফ বিজেপি অ্যান্ড আরএসএস লিডার্স যারা, তাদের সঙ্গে দাঁড়িয়ে রামকথা কুঞ্জের ছাদে প্রত্যক্ষ করেছিলাম। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমি লিখেছি, দরকার পড়লে আবার লিখব। আর কিন্তু স্বপনের পরিচয়টা আপনারা কে কতটা জানেন আমি ঠিক জানি না। এখন স্বপনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ও নিজের বংশকৌলিন্যের কথা তো নিজের মুখে বলবে না, সে না আমার মনে হলো আমারই বলে দেওয়া উচিত। তার কারণ এই রকম পারিবারিক ঐতিহ্য খুব কম মানুষের আছে বলেই আমার মনে হয়। তার পিতামহ কেসি দাস, তিনি একজন বিশিষ্ট বাঙালি এন্টারপ্রেনার ছিলেন, শুধু তাই নয়, ছিলেন ক্যালকাটা কেমিক্যালের প্রতিষ্ঠাতা। আমাদের যাদের এখন 60-এর 70 ছুঁই ছুঁই বয়স, আমাদের শৈশব নিম টুথপেস্ট আর মার্গো সাবান, এটা যে কোনো বাঙালি বাড়িতে অন্তত, এর বাইরে আর কোনো কিছু আমাদের বাড়িতে আসতো না, সম্ভবত অধিকাংশ বাঙালির বাড়িতেও আসতো না। এখন তার আরেকটি পরিচয় হলো 1910 সালে, মানে ইংরেজ কলকাতা থেকে দিল্লিতে তা আমাদের রাজধানী স্থানান্তরিত করার 1 বছর আগে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে। আর তার মাতামহ সুশীলচন্দ্র সেন ছিলেন একজন বিখ্যাত ব্যারিস্টার এবং ভারতের প্রথম কোম্পানি আইনের রচয়িতা। সেন পরিবার পশ্চিমবঙ্গের কালনার রাজা অথবা জমিদার, ঠিক কী ছিলেন আমি জানি না। এখনও ভবানীপুরের একটা রাস্তা তার মাতামহের নামে নামাঙ্কিত। স্বপনের লেখাপড়াও অত্যন্ত উচ্চমার্গের। লামার্টিনিয়ার স্কুলের ছাত্র, সেন্ট স্টিফেন্স কলেজের স্নাতক, সোয়াসে গিয়েছিল MA এবং PhD করতে। তারপরে অকস্মাৎ তার বাবার মৃত্যুর পরে 1979 সালে সম্ভবত স্বপন ফিরে আসে, কিন্তু ততদিনে ওর ইন্টেলেকচুয়াল হেফট এমন হয়ে গেছে যার বাবার ব্যবসা দেখার মতো ওর মানসিকতা ছিল না। ফলে ও আবার ফিরে গেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, পড়ানো শুরু করেছিল, আবার নতুন করে গবেষণা শুরু করে। সম্ভবত 80-র দশকের মাঝামাঝি ও কেন জানি না মাথায় কী ক্যাড়া নড়েছিল, ও অক্সফোর্ড ছেড়ে এসেছিল সাংবাদিকতা করবে বলে ভারতবর্ষে। সেই 85-86 সাল থেকে ও সাংবাদিকতা করছে, কিন্তু কোথাও সেইভাবে ও দীর্ঘদিন আমাদের মতো যেমন কলুর বলদ হয়ে থাকেনি। ফলত ও আজকে স্টেটসম্যান, কালকে টাইমস অফ ইন্ডিয়া, তার কিছুদিন পর ইন্ডিয়ান এক্সপ্রেস, তার কিছুদিন পরে ইন্ডিয়া টুডে। তবে আমাদের প্রজন্মের যাদের লেখা যে কোনো সময় আমি যদি প্রথম পাই তাহলে পড়ব, কেননা এই ধরনের ইন্টেলেকচুয়াল ডেপথ। এবং আজকে তো বিজেপির
সো কল্ড ইন্টেলেকচুয়ালের কোনো অভাব নেই, মোস্ট অফ দেম আর ভেরি শ্যালো, আই এম সরি টু সে। কিন্তু স্বপন ওয়াজ এ ডিফারেন্ট ব্রিড ফ্রম ডে ওয়ান। আর স্বপন খুব মজা পেত, কেননা দিল্লি শহরটা আমরা কলকাতায় থেকে ঠিক বুঝতে পারি না, আমাদের যৌবনে অন্তত সেখানে লেফট, লিবারাল লেফট ছিল ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডের একদম রেইনিং সব ডেটিস। আর স্বপন খুব মজা পেত তাদের তত্ত্বকে পাংচার করে, এবং পাংচার করার পদ্ধতিটা এতটাই সুখপাঠ্য এবং এতটাই তথ্য এবং যুক্তি সমৃদ্ধ যে ওকে গালাগাল দেওয়া ছাড়া, আমার মনে আছে তনিকা সরকার আরও কারা কারা সব, তারা পড়ে বলতো ও তো দক্ষিণপন্থীর বিজেপির একজন মুখপাত্র, কেউ বলতো বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্যের সঙ্গে স্বপনের বক্তব্য প্রায় মিলে যায়, কিন্তু কেউই ওকে ইগনোর করতে পারতো না। আর আমরা বন্ধু হিসেবে গর্বও বোধ করতাম। আর তার চেয়েও বড় কথা, আমার ধারণা, আমি জানি না বাকিদের কথা, আমি যা এদের পক্ষে কথাবার্তা পড়েছি, মানে ফ্রম অ্যান ইন্টেলেকচুয়াল হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ, তাতে স্বপন অপ্রতিদ্বন্দ্বী বলে আমার আজও মনে হয়। সাংবাদিকতায় অবশ্যই স্বপনেরও আগে অরুণ শৌরী ছিলেন, যিনি একই রকম ডিসপোজিশন ছিল। আমাদের আরেক বন্ধু, খুবই দুঃখের কথা, চন্দন দাজিয়ে স্বপনের একেবারে আশৈশব বন্ধু ছিল, সে নেই এখন। স্বপন আর কলম টলম তুমি লেখো এখন আর? আচ্ছা, কোথায়? সব জায়গায়, সব জায়গায়, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ। ওকে, টেলিগ্রাফে একটা কলম উইকলি তো বহুদিন ধরে লিখছো? অনেকদিন ধরে। এখনও লিখে যাচ্ছে? এখনও লিখে যাচ্ছে। ওকে, তো যাই হোক। আর তবে স্বপনের সবচেয়ে লেখাটেখা বাদ দিয়ে আর একটা প্রোগ্রাম হতো এনডিটিভিতে, আমার মনে আছে, পলিটিক্যালি ইনকারেক্ট। তাতে একদিকে বসতো মণিশঙ্কর আইয়ার, আরেকদিকে স্বপন দাশগুপ্ত। যারা সাংবাদিকতা করে বা করতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে এনডিটিভির আর্কাইভ থেকে ওই ডিবেটের সিরিজটাকে যে করে হোক একবার রিভিজিট করতে। আর কেন যে এনডিটিভি এগুলো ইউটিউবে দেয় না তাও আমি বুঝতে পারি না। তুমি তো বলতে পারো আফটার অল। আর 2015 সালে স্বপন পদ্মভূষণ পায়। সেন্ট স্টিফেন্স কলেজ তাকে CF অ্যান্ড্রুজ পুরস্কার দেয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেন্টার ফর মিডিয়া স্টাডিজ তাকে অনারারি ভিজিটিং প্রফেসর করে। 2016 সালে প্রেসিডেন্টস নমিনি হিসেবেও রাজ্যসভায় যায়। আমি বলবো তারপর থেকেই স্বপনের কিঞ্চিত ডাউনহিল যাত্রা শুরু হয়, যখন কে জানে কার বুদ্ধিতে ও 2021 সালে হঠাৎ করে দেখি তারকেশ্বর থেকে স্বপন দাশগুপ্ত বিজেপির প্রার্থী। আমি বিস্মিত যতটা হয়েছিলাম তার চেয়ে বেশি শকড হয়েছিলাম, বিকজ আফটার অল সাচ এ ডিয়ার ফ্রেন্ড, তাকে এইভাবে যদি যুপকাষ্টে তোলা হয় কার ভাল লাগতে পারে। যাই হোক, তারপরে ওকে তখন রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করতে হয়েছিল। আমার মনে আছে তৃণমূল অনেক ধ্যাস্টামি করেছিল, বলেছিল যে রাজ্যসভার কোনো সদস্য ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। আই এম রাইট? অ্যান্ড হি অলসো রিজাইন্ড, বাট একবার হেরে যাওয়ার পরে আবার চলে গেছিল। কিন্তু বেশি ভোটে কিন্তু তারকেশ্বরেও হারেনি, 7,000 মতো। আর ওর বইয়ের মধ্যে হচ্ছে অ্যাওয়েকেনিং ভারত মাতা, দ্য পলিটিক্যাল বিলিভস অফ দ্য ইন্ডিয়ান রাইট, পেঙ্গুইন র্যান্ডাম বের করেছিল। আপনারা যদি ইন্ডিয়ান রাইট বলতে কি বোঝায় সেটা যদি সত্যিকারের তাত্ত্বিক লেভেলে বুঝতে চান, তাহলে বইটা আপনারা পড়বেন। আমি পয়সা দিয়ে কিনেছি। আরেকজন চরিত্রকে নিয়ে ও ফ্যাসিনেটেড, আমিও ফ্যাসিনেটেড, তার নাম নীরজচন্দ্র চৌধুরী। ফার্স্ট 100 ইয়ার্স নামে একটা প্রবন্ধ সংকলন ও এডিট করেছিল।
আয়ান জ্যাক ফ্যাক লিখেছিলেন সবাই। আর ওর স্ত্রী রেশমি, তিনিও আমাদের সহকর্মী। ইকোনমিক টাইমসের লাইফস্টাইল এডিটর এখনও আছে তো, না এখন আর নেই। রিটায়ার করে গেছে। পুত্র একেবারে ছোট্টবেলায় ও যখন স্টেটসম্যানের বাংলোতে থাকতো গোল মার্কেটের কাছে, এবং আমরা সব পানধানের আসরে বসতাম, তখনই পুচকে ছেলে জয় শ্রীরাম করে হ্যাঁ স্লোগান দিত। আমি বললাম, স্বপন তুমি এই ছেলেটাকেও পলিউট করছো এই বয়সে? তো যাই হোক, সে এখন ইয়েতে সুপ্রিম কোর্টে ওকালতি করে। তার নাম সৌম্য শ্রীজন দাশগুপ্ত। এত কথা আমি বললাম কেন? আমি তো আর কারোর সম্পর্কে বলিনি। তার কারণ যেহেতু আমাদের বঙ্গ সমাজ থেকেই এই ব্রিডটা এখন কার্যত একটা এন্ডেঞ্জার স্পিসিসে পরিণত হয়েছে, এবং এইরকম একজন ব্যাকগ্রাউন্ড সম্পন্ন লোক আমি মাঝে মাঝেই দেখি কাঁধে একটা গেরুয়া উত্তরীয় পরে ভাই রোদে ঝলসে গিয়ে স্বপন রাসবিহারীর বিবিধ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর হাত জোড় করে করে বলছে। আমার একটু বেমানানি লাগে, কিন্তু সে যাই হোক। এখন স্বপন, নাও কামিং টু ইয়োর, তুমি যদি ঠিকই করেছিলে যে আমি ইলেকট্রাল পলিটিক্সে ডাইরেক্টলি পার্টিসিপেট করব, এবং 2021-এ ফার্স্ট ইনিংস খেলেছিলে, তাহলে হোয়াই ডিডন্ট ইউ কন্টিনিউ টু বি এ ক্যালকাটান? অর মানে মানুষ তো তোমাকে দিল্লিবাসী হিসেবে চেনে। সেটা চেনে, কিন্তু আসলে বাস্তবে যেটা ঘটেছে যে আমি দিল্লিতে আস্তে আস্তে মোটামুটি 2020 থেকে উঠিয়ে নিয়েছিলাম। আমার টার্মটা যখন শেষ হলো রাজ্যসভার, তারপর থেকে আমি প্রথমে 1 মাস করে দিল্লি, 1 মাস করে কলকাতা, শেষে এমন হয়ে গেছে যে আমি 2 মাস দিল্লিতে এই কলকাতায় থাকতাম, 1 সপ্তাহের জন্য দিল্লি যেতাম। তো এখন মোটামুটি আমি কলকাতার বাসিন্দা লাস্ট 5-6 বছর ধরে বলতে পারো, ওই তারকেশ্বরের অভিজ্ঞতার একই সঙ্গে। তো এখন কেউ যদি মনে করে আমি যে দিল্লিবাসী, সেটার একটা প্রধান কারণ হচ্ছে আমি এখনও মাঝে মাঝে টেলিভিশন করি ন্যাশনাল চ্যানেলে, আর আমি যে লেখালেখি করি দিল্লিতে টাইমস অফ ইন্ডিয়াতে, তো ওর লোকেরা ধরেই নেয় যে কলকাতা থেকে আবার কে লিখবে, ধরেই নেয় যে দিল্লির বাসিন্দা। তো আসলে বাসিন্দাটা কলকাতায়, কিন্তু হ্যাঁ দিল্লির সঙ্গে একটা সম্পর্ক আছে আমার। দিল্লিতে সবাইকে চিনি এতদিন থাকার পরে, তুমিও যেমন সবাইকেই চেনো দিল্লিতে, সে আমার হচ্ছে একই ব্যাপার। সেই ধরনের যদি মিসকনসেপশন হয়ে না, থাকে। এই মিসকনসেপশনের আরেকটা কারণ হতে পারে যে আর আরেকটা জিনিস, আমি বেঙ্গল পলিটিক্সে খুব গভীরভাবে জড়িত না। বেঙ্গল বিজেপিতেও আমি থাকি, কিন্তু অত বেশি ইনভলভমেন্ট আমার নেই। আমি কোনো যে রাজ্য কমিটি এই করব ওই ধরনের ব্যাপারের মধ্যে একটু ঊর্ধ্বে থাকি, কেউ বলে ওই যে অন্যদিকে থাকি। হ্যাঁ, ঊর্ধ্বে থাকো, এটা একটা সঠিক সিদ্ধান্ত। কেননা ওর মধ্যে থাকলে তুমি ছিটকে বেরিয়ে আসছো, ওখানে ওটা তোমার জায়গা নয়। কিন্তু দেখো, তুমি বিধানসভায় গেলে ইট উইল বি এ ভ্যালু অ্যাডিশন ফর বিধানসভা, বাট উইল ইট বি এ ভ্যালু অ্যাডিশন ফর ইউ এটার অ্যান্ড পোস্ট রাজ্যসভা এক্সপোজার? দেখো, এখন দুরকমভাবে, আমি 2021-এ আমাকে অমিত শাহ হঠাৎ একদিন, আমরা অনেক রকম চর্চা করছিলাম কলকাতাতেই, ওই ও তখন ওই কি যে ভুলে গেছি হোটেলটার নামটা, সেখানে ওনার সুইটে বসে, তো আমি বললে আপকো লড়না পড়েগা আর জিতনা পড়েগা। আমি একটু আঁতকে উঠেছিলাম যে কোথায় লড়বো, কী করবো, আমি তো কিছু ওরকম করিনি। তারপরে আমাকে বলা হলো তুমি যাও তারকেশ্বরে। সেদিন হচ্ছে ফার্স্ট টাইম আমি তারকেশ্বরে গিয়েছিলাম। তার আগে আমি সত্যি কথা বলছি, আমি কোনোদিন তারকেশ্বরে যাইনি। তারকেশ্বর যে কি রুরাল কনস্টিটুয়েন্সি না মন্দির কনস্টিটুয়েন্সি না কি, সেটা কিছুই জানতাম না। কিন্তু অমিত শাহ বললো বলেই তুমি রাজি হয়ে গেলে কেন? দেখো,
সেই সময় আমাদের যে আমার মোদিজির সঙ্গে একটা তার আগেও কথা হয়েছিল যে আমাদের একটা বেঙ্গলে একটা বড় একটা থ্রাস্ট লাগবে। তখন ওনার ভাষায় বলেছে তুমি যাকে বাঙ্গাল মে টলি বানাও। টলি বানাওটা কি হয় তো টলি বানানো মানে কি? টলি বানাও মানে একটা করো, মানে সংগঠিত করো লোকজনকে। তখন শুধু আমাকে না, অশোক গাঙ্গুলিকে করা হলো, জেনারেল শাহ, অশোক লাহিড়ী, সরি অশোক লাহিড়ীকে করা হলো, তারপরে জেনারেল শাহকে বলা হলো আসতে, এরকম 4-5 জনকে বলা হলো যে যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে কোনোদিন খুব একটা গভীরভাবে কোনো সম্পর্ক ছিল না, তাদের বললে সবাইকে লড়তে। তো আমাদের পরিকল্পনা ছিল যে আমরা যদি সরকারে আসি তাহলে একটা কোনো ধরনের প্রশাসনিক দায়িত্ব কিছু দেয়া হবে। তো এইবার আমি ওই করেছিলাম যে দেখো আমি গ্রামীণ কোনো ক্ষেত্র থেকে আমি লড়তে আর পারবো না, ওটা আমার ঠিক আমার প্রোফাইলের সঙ্গে ওটা ঠিক ম্যাচ করে না। যদি আমি খুব একটা খারাপ করিনি তারকেশ্বরে, আমি চাই যে যদি করতে হয় আমাকে একটা কোনো আরবান তুমি দাও। আর দিস টাইম হু অ্যাপ্রোচড, দিস টাইম এমনি টকিং একটা কথায় যখন হয়েছিল তখন আমি বলেছিলাম যদি দিতেই হয় তাহলে আমার বাড়িতে হোম কনস্টিটুয়েন্সি দিলেই তো পারো, রাসবিহারী। তো ঠিক আছে, দে অ্যাগ্রিড। তো দ্যাটস হাউ ইউ গট ইট। হ্যাঁ, কিন্তু এবারে একটা জিনিস আছে যে তুমি বলছো যে ভ্যালু এডিশন কার হবে সেটা জানি না। দেখো একটা সিরিয়াসনেসের মধ্যে আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে এস্টাবলিশ করার একটা চেষ্টা আছে, অনেক দিন ধরেই আছে। একটা ক্রিটিক্যাল ব্রেক থ্রু পজিশনে এখন মনে হয় আমরা এসে গেছি। 2021-এ অনেক হাইপ ছিল, কিন্তু হাইপটা মানে তার বাস্তবে অনেকটা জায়গায় আমি যেটা বলতাম যে আমরা মেন রাস্তাগুলোতে যেতাম কিন্তু আমরা অলিগলির মধ্যে আমরা ঢুকতে পারিনি। এবার এখনও যে খুব একটা সাংগঠনিক দিক থেকে যে বিজেপি খুব শক্তিশালী তা বলবো না, কিন্তু অনেক গলিগুলোর মধ্যে ঢুকে পড়েছি। আরেকটা হচ্ছে আমাদের সিম্বল সবাই জানে, দ্বিতীয়ত হচ্ছে তৃণমূলের বিকল্প অটোমেটিকলি বিজেপি এখন, সেটা তুমিও তোমার পডকাস্টেও অনেক জায়গায় বলেছো। না সে তো বটেই। হ্যাঁ, তো আমি শুনি ওগুলো কেন এক ধরনের জানতে হয় হোয়াট ইজ এনলাইটেন্ড বেঙ্গলি ওপিনিয়ন ইজ অল অ্যাবাউট। হ্যাঁ, কেন আমাদের তো বলা হয় যে আমরা বিজেপির লোকেরা তো বাঙালি ওপিনিয়নের থেকে বিচ্ছিন্ন, না সেই এমনি ঠাট্টা করে না, অথচ অশোকদাকে তো আবার রিনমিনেট করলো না দল। অশোকদার ব্যাপারটা একটু অন্য, আমি যদি বলতে পারি আমার মনে হয় ওনাকে হয়তো দিল্লিতে কোনো একটা দায়িত্ব দেওয়া হবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামতে আমি এটা অশোক লাহিড়ীকেও বলেছি, অনেককেই বলেছি এই কথাটা, ওনাকে আরেকবার বালুরঘাট থেকে দাঁড়ালে ভালো হতো। পার্টিকুলারলি তুমি যখন বলছো যে তোমরা ওই স্ট্রাইকিং রেঞ্জে এসে গেছো, আমরা মনে হচ্ছে স্ট্রাইকিং রেঞ্জে এসে গেলে অশোকদা তুমি মানে আমরা বাঙালিরা মানে যারা এই মোটামুটি একটু লেখাপড়া করেছি, দে উইল লুক ফরওয়ার্ড টু পিপল লাইক ইউ ফর ইম্পর্টেন্ট রোলস। অশোকদার মতো যোগ্যতর কে আছে বলো? না সত্যি একদিক থেকে ইকোনমিস্ট বলতে অশোক লাহিড়ীর একটা নাম আছে নিশ্চয়ই, আর উনি এত সুন্দরভাবে বাংলাতে হিন্দু স্কুল তো তোমার মতো লামার্টিনের না, ওই যে আমাকে বলে সেটা করে কনস্ট্যান্টলি আমাকে খোঁচা দেয় উনি, হ্যাঁ, যে তোমার মতো তো সাহেবী স্কুলে পড়িনি কোনো দিন। তো যাই হোক, কিন্তু অশোক লাহিড়ী ইজ অ্যান অ্যাসেট, এটাই আমি বলবো। তা দল যদি তোমাদের ভাগ্যে এবার শিখে ছেড়ে, ইউ শুড ইনসিস্ট আপন হিজ রিটার্ন, তারপরে কোনো একটা জায়গা থেকে তাকে নিয়ে আসা উচিত। গুড আইডিয়া, যেকে বলে না সাজেশন ফর অ্যাকশন, না এটা খুব ভালো কথা। কেন তার মানেই তুমি ধরে নিচ্ছ যে আমরা এবার জিতছি? আই এম নট সেইং দ্যাট। আমি বললাম তো যদি বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে। হ্যাঁ, আসল কথা কি জানো তো, মানে দুটো জিনিস আমার এত বছরের সাংবাদিকতা, আমি তো মোটামুটি অনেক দিন হলো কলকাতায় ফিরে এসেছি। বিজেপি
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে, এই চিন্তা ভাবনার সঙ্গেই মানে রেকনসাইল করা ফর আস, যারা হু হ্যাভ স্পেন্ট দেয়ার এন্টায়ার লাইফ, এটা আমাদের মানে যদি হয় তো হবে, ও কাল্পনিক। অকাল্পনিক না অকল্পনীয়। আচ্ছা, তুমি ধরো তুমি ভাবতে পেরেছিলে বিজেপি আসামে জিতবে? তুমি ভাবতে পেরেছিলে বিজেপি উড়িষ্যাতে রাজত্ব করবে? এগুলো তো ভাবুনি। আসামে তো তোমাদের পার্টিটার নাম বিজেপি বটে, কিন্তু সবাই তো কংগ্রেসের লোক। অর্ধেক, কিছুটা একটা বড় অংশ। হ্যাঁ, উড়িষ্যাতে তা না, উড়িষ্যাতে অনেকটা উড়িষ্যাতে অর্গ্যানিক। ইউ হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ নবীন বাবু বিং ইন পাওয়ার ফর 5 times। হ্যাঁ সেখানে অ্যান্টি ইনকামবেন্সি ওয়াজ রিয়েল। ছিল, কিন্তু নবীনবাবুর আমার আমার ব্যক্তিগত একটা খুব বন্ধু নবীন পটনায়ক, তাই আমি কোনোদিন ভাবতে পারিনি নবীন হারবে। লাস্ট মিনিটে একটা হয়ে গেছিল ওই পান্ডিয়ানের ব্যাপারটা নিয়ে, সেটা কারণে হেরে গেছিল। কিন্তু দেখো, বিজেপি তো জিতলো উড়িষ্যাতে, তুমি কেউ এটা ভাবতে পারেনি। আমি মনে আছে 2014 সালে যখন সবাই ক্যালকুলেশন করছে কে কী হবে, তখন বলছে ওই বিজেপি আটকে যাবে 180-তে। কেন? ওদের কাছে ওই হিন্দুর ওই এন রাম আর যোগেন্দ্র যাদব এরা ঠাট্টা করে বলতো ওবিসি আবার বিজেপিতে কি আসবে, হাউ উইল দ্য সাউথ এভার রেসপন্ড টু বিজেপি, এই ধরনের কথা। সেগুলো তো এক এক করে তো অমিত শাহর একটা বড় কন্ট্রিবিউশন যেটা দেখতে পারি, যে বিজেপিকে একটা ন্যাশনাল পার্টি, সত্যি একদিক থেকে ন্যাশনাল পার্টি হিসেবে তৈরি করে দিয়ে গেল। সেটা ইজ এ বিগ কন্ট্রিবিউশন। তো বেঙ্গল একটা বড় একটা আমাদের কাছে, এখন কেউ ভাবতে পারে না যে তুমি যদি এখন একটা ধারণা থাকে যে আরে বিজেপি তো একদম ওই মানে তিলকওয়ালা টিকি লাগানো ওই ধরনের পার্টি, তাহলে তুমি বলবে এ কীরমভাবে আসবে এখানে। না, আবার এখনো মাছ মাংসর ব্যাপারে কেউ করে দিয়েছে, বোকা বোকা জিনিস অনেক তো হয়। কিন্তু একটা সময় ছিল, এটা তুমি বলতে পারো, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল। আর হিন্দু রাষ্ট্রবাদ বলতে যা আছে, সে তোমার যদুনাথ সরকার ছিল, রমেশচন্দ্র মজুমদার ছিল, একদম মানে ইন্টেলেকচুয়াল স্টলওয়ার্ডস ছিল। বাট দে ওয়ার অল পার্ট অফ, মানে শ্যামাবাবু প্রসাদের সঙ্গে নাম লিখিয়েছিলেন যখন পার্টিশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে বাঁচানোর প্রশ্ন হলো। তাছাড়াও কিন্তু ধরো রমানন্দ চ্যাটার্জি, বিরাট ব্রাহ্ম ইন্টেলেকচুয়াল, ব্রাহ্ম, অল ইন্ডিয়া হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন। এনসি চ্যাটার্জি, সোমনাথদার বাবা, সোমনাথ বাবু পিতা, তো এইসবও ছিল। তো এটা একটা কমিউনাল ফার্ভার ইন ফেভার অফ হিন্দু। কমিউনাল ফার্ভার না, একটা হিন্দু দ্যাট ইজ আন্ডারপিটিং, সে হিন্দুত্ব। নীরোদবাবু যখন 6ই ডিসেম্বর হলো, যেটা তুমিও গেছিলে আমিও গেছিলাম, একই সঙ্গে আমরা দেখেছিলাম, নীরোদবাবু তখন তো বলেছিল এটা তো ঠিক করেছে। ওনার মানে ওপেন ইন্টারভিউ আছে দিলীপ পাটগাঁওকরের সঙ্গে, একটা সুন্দর ইন্টারভিউ, যে দিস ওয়াজ মানে দ্য হিন্দুজ হ্যাভ ফাইনালি স্টুড আপ। এটা হচ্ছে একজন বাঙালি, উনিও একদম বাঙালি, হিন্দি ফিন্দি কিছু বলতে পারতেন না, ধুতি পরতেন, সন্ধেবেলা ধুতি পরতেন, সকালবেলা স্যুট পরতেন। জানি আমি। হ্যাঁ, তো দেখেইছো অক্সফোর্ডে, একটু মানে একটু শো অফ লোক ছিল। না না, ও একটাই হয়েছে। তো দেখো, ওই ঐতিহ্যটা আছে, ওই ইন্টেলেকচুয়াল ট্রেডিশনটাও আছে। দুর্ভাগ্যক্রমে 50-এর দশকের পর থেকে প্রায় টিল অ্যাবাউট ফেলি, আর এখনও চলছে সেই জিনিসটা, যেটা একটা হয়ে গেছে যে বাঙালি হওয়া আর বিজেপি বা কোনো ধরনের দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে আমরা বাঙালির সঙ্গে একটা ইনহেরেন্ট কন্ট্রাডিকশন আছে। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট থিং। তো এখন বিজেপি অলসো মাস্ট রিয়েলাইজ অনেকগুলো জিনিস, যে দের ইজ সার্টেন থিংস মানে বাঙালি সমাজের মধ্যে, বাঙালি ডিএনএর মধ্যে, যেটা তোমার উত্তর ভারতীয় বা অন্য ধরনের অল ইন্ডিয়া পলিটিক্সে মডিফাই করতে হবে। তুমি বলছো আসামের কথাটা, হিমন্ত, আসাম অনেক ছোট স্টেট, ছোট স্টেট, বাট আসাম হ্যাজ এ ফিয়ার সেন্স অফ রিজনাল প্রাইড, সেটা তো জানোই। ওই অত মানে একটা নিজে অসমিয়া একটা ন্যাশনালিজম। আর ওখানে অসমের সুবিধে কি তোমাদের, যে মুসলিমস আর কনসেন্ট্রেটেড ইন সেভারাল ডিস্ট্রিক্টস
হুইচ ইজ নট পার্ট অফ গ্রেটার আসাম। না, না, পশ্চিমবঙ্গের মতো মুসলমানরা কিন্তু ইজ নট স্প্রেড অ্যাক্রস। আমি মনে করি দ্যাট দ্য ফিউচার অফ বিজেপি ইজ নট, মানে বিজেপির ভবিষ্যৎটা মুসলমান কোথায় আছে বা মুসলমান বিরোধিতা করা হচ্ছে তার এক অনলি রিজন। বিজেপির একটা হয়তো প্রতিক্রিয়া এসেছে, সেটা সবাই জানে যে এক ধরনের একটা হিন্দু কনসলিডেশন হয়েছে। সেটা আমাদের হয়তো এই ইলেকশনে এটা টেস্ট করা হবে। আমরা যদি 60% হিন্দু, 60% হিন্দু যদি বিজেপিকে ভোট দেয়, আমার মনে হয় বিজেপি হয়তো জিতে যাবে। হয়তো, বলছি না যে আমি এগুলো তো মানে বলা একটু কিন্তু একটা ফিনোমিনাল, এবার হেরে যাওয়ার সময়ও তুমি 52% হিন্দু ভোটস ওয়েন্ট টু বিজেপি। তো ইটস সামথিং উইচ ইউ, সো অ্যাজ এ রেজাল্ট দুদিকে দেখতে হবে। জাস্ট এজ বিজেপি মাস্ট মিট হিন্দু ইন্টারেস্টস, Hindus must also try to mold the BJP in its image. এখানকার বাঙালি হিন্দুরা তো এটা হচ্ছে, এটা অনগোয়িং ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে, এখনো যে হয়ে গেছে সেটা বলবো না। তুমি ধরো শ্রমিকের কথা, শ্রমিক দীর্ঘদিনের দীর্ঘদিনের বিজেপি পুরনো পাপি। কিন্তু শ্রমিককে দেখো, শ্রমিক তো এখনো একটু আতলামো করে, এই ধরনের একটু একটু মানে না ও তো ঠিক, মানে রাইট ম্যান ইন দ্য রং পার্টি। না, এটা কেন সবাই এই যে বলতে চাই, অটলজিকেও বলতো এটা এটা নিয়ে, রাইট ম্যান ইন দ্য রং পার্টি। কেন সবাই কি থিয়েটার দেখে বলে কি ও বিজেপি হতে পারে না? না, থিয়েটার দেখে, যখন তখন শক্তি চট্টোপাধ্যায় ওরায়, হ্যাঁ, একটা ওই লেফট লিবারাল কফি হাউস গোয়িং বাঙালির যে, আচ্ছা, কফি হাউসে গেলেই কি সবাই লেফট লিবারাল হতে হবে? না, এটা কে বলেছে? এটা কেউ বলেনি। তাহলে কেন ধরেছে? এটা হচ্ছে ইলিসিট জেনারেলাইজেশন। দেখো, আমিও পাবলো নেরুদা পড়েছি, কিছু কিছু ভালো লেগেছে, কিছু কিছু ভালো লাগেনি। হ্যাঁ, পাবলো নেরুদার রাজনীতির সঙ্গে আমার খুব একটা মানে একমত না, কিন্তু কবিতায় কবি হিসেবে একটা তার আছে, অফকোর্স হি হ্যাজ আ ইনর্মাস কন্ট্রিবিউশন। এখন তুমি কি বলতে চাও যে আমি জাস্ট বিকজ আমি মিল্টন ফ্রিডম্যান করি, অ্যাডাম স্মিথ করি, মার্গারেট থ্যাচারও পড়েছি, তাই জন্য আমি ওটা পড়তে পারবো? আচ্ছা, এটা কি সত্যি যে তুমি ছাত্র জীবনে প্রথমে ট্রটস্কিয়ার ছিলাম কিছুদিনের জন্য? এবার আমি দেখা করে ফ্যাশনেবল একটা, যখন লোকে 19-20 বছর হয়, If you are not a communist before that, you have no heart. আর ধরো এক ধরনের এসোটেরিক একটা ব্যাপার একটা আছে যে এমনি মাওয়িস্ট ফাওয়িস্ট নকশাল ফকশালের না, ট্রটস্কি তো একটা আলাদা একটা স্নব ভ্যালিও ছিল সেটা। আর ওই বিলেতে ওটা ছিল তখন, মানে ভালো ভালো লোক যেমন তারিক আলী আর এইসবের সঙ্গে মেলামেশা করতাম, এটা ভালো, একটু ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং একটা ব্যাপার ছিল। কিন্তু কিছুটা আমি এখন লুকিং ব্যাক, ইট ওয়াজ ফ্যাশন। No, fair enough. But from Trotsky, you shifted to Maggie Thatcher, and you became almost a worshipper of Maggie Thatcher. আমি এখনো মার্গারেট থ্যাচারকে ওয়ার্শিপ করি। কেন, দেখো, একটা সমাজ, একটা দেশ, তার যে ধরনের 60 আর 70 দশকে যে ধরনের মানে ডাউনফল হয়েছিল, এটা আমার দেখে না খালি মনে হয় পশ্চিমবঙ্গের কথা, যে একটা মানে উই ওয়ার ওয়ান্স দ্য টপ, হ্যাঁ, সে থেকে আমরা কোথায় নেমে গেছি, ডিক্লাইনোলজি, এটা পুরো জিনিসটা আমরা তাই দেখছি, ডিক্লাইন অ্যান্ড ফল। সেদিন আমি একটা ইভেন্টে গেছিলাম, তো আলাপন বাবু, উনি একটা বাঙালির মন নাকি মানে ভদ্রলোকের মন দিয়ে, তো উনি হঠাৎ বলে উঠলেন যে গিবন, লুকিং অ্যাট যে কি গিবনকে ইন্সপায়ার করেছিল টু রাইট ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। তো আমি পরে ওনাকে জিজ্ঞেস করলাম, আমি লিখে একটা আর্টিকেলেও লিখেছিলাম যে উনি তার মানে বলতে চান যে এখন পশ্চিমবঙ্গের খণ্ডর এটা, তাই জন্যে পশ্চিমবঙ্গ ইজ সামথিং সিমিলার। তো ইট ইজ ওই একটা সমাজকে মার্গারেট থ্যাচার যেটা করেছিল, ওরা ঝাঁকিয়ে দিয়েছিল। এই যে ঝাঁকানোটা খুবই, যে কতগুলো ইন্টেলেকচুয়াল অ্যাসাম্পশনস, তখন সবাই বলতো যে স্টেট মাস্ট বি এভরিথিং, মানে স্টেট কন্ট্রোল ওভার ইকোনমি, আমরা ধরেছিলাম ওটা ওয়াজ আ হোলি কাউ। উনি ওই জিনিসটাকে
আক্রমণ করেছিল। তারপরে শুধু তাই না, হি সেড যে হোয়াট আই এম রিভার্স ডুইং করা যায়, রিভার্স করা যায়। what I am doing is also morally correct. That is what distinguishes her from the rest. ঠিক সেইটাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে দ্যাট ইট ক্যান বি রিভার্সড, মানে ব্যাকগিয়ার করা যায়। প্রাইভেটাইজেশন বলে যে আমরা যেটা জানি, সেটা মার্গারেট থ্যাচারের অবদান। তো But do you think BJP is a rightist party? সেমি রাইটিস্ট পার্টি কোনো কোনো জায়গায় দেখো, ইকোনমিক্স I see no difference between BJP and Congress. তুমি সেটা বলতে পারো, কিন্তু আছে একদিক থেকে বিজেপির যে যে জিনিসটা নরেন্দ্র মোদীর আন্ডারে যেটা করেছে, একটা জিনিস হচ্ছে এফিসিয়েন্সি জিনিসটা ঢুকিয়েছে In the রাষ্ট্রনীতির system. মধ্যে। আরেকটা হচ্ছে যে ব্যবসা যে এক ধরনের পাপ, সেটাকে এই জিনিসটাকে পুরোটা ভেঙে দিয়েছে। মানে ইটস গুড টু বি ইন বিজনেস। তৃতীয়ত হচ্ছে যে সবাই মানে ভারতবর্ষকে একটা জায়গায় তুলে দেবার। আগে আগে আমরা বলতাম যে থার্ড ওয়ার্ল্ড, উই আর এ থার্ড ওয়ার্ল্ড নেশন, কিছু কিছু হলেই থার্ড ওয়ার্ল্ড নেশন। এখন ওটা ভাগ্যিস ওটা গেছে, এখন আমরা কোনোদিন বলি না। কেন? আমরা চাই যে আমরা যা করতে চাই, সে ক্রিকেটই হোক বা রাস্তায় তৈরি করা হোক, উই ওয়ান্ট টু বি ফার্স্ট ওয়ার্ল্ড। আমাদের অ্যাসপিরেশনের লেভেলটা উঠে গেছে। বিজেপি এটা করেছে নরেন্দ্র মোদী। এর মধ্যে যেটা আরও করেছে, যেখানে তুমি বলছো যে কংগ্রেসের সঙ্গে এক, সেটা হচ্ছে যে স্টেট ওয়েলফেয়ার একটা ইলাবোরেট একটা আর্কিটেকচার তৈরি করেছে। সে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হোক বা গ্যাসের ওজন, বিভিন্ন রকমের আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের আছে। কিন্তু এটা হচ্ছে প্রথম কথা, এটা ট্রান্সপারেন্ট, এটার কোনো লিকেজ পয়েন্টসগুলো কম, বলবো না যে একদম জিরো, অনেক কম। আর তৃতীয়ত হচ্ছে আমরা সেটাকে অ্যাফোর্ড করতে পারি, যে এখন একটা আমাদের ইনাফ রেভিনিউ জেনারেশন হচ্ছে যাতে আমরা এইগুলোর জন্যে মানে আমরা ব্যাংক্রাফট হয়ে যাব না। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, কিন্তু অ্যাকুমুলেশন অফ ডেটও তো সাংঘাতিক হারে বাড়ছে। ডেট পাচ্ছে নট এট এ ন্যাশনাল লেভেল। ন্যাশনাল লেভেলে আমরা দেখো ডেফিসিট ফাইন্যান্সিং অনেক কমে গেছে এখন, প্রচণ্ড মানে একটা ভীষণ। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে যে তুমি ভাতা দিচ্ছ, অনেক রকমের ভাতা দিচ্ছ, তার জন্য বলছি আমি মানে কোনো আমার মরাল অবজেকশন নেই, কিন্তু আমার অবজেকশন আছে তুমি কতটা অ্যাফোর্ড করতে পারো। পশ্চিমবঙ্গে আর কি আছে, তোমার মেন ইনকাম হচ্ছে কোথা থেকে? এক হচ্ছে পেট্রোল, আর দ্বিতীয় হচ্ছে মদ। তুমি এই ন্যারো বেস দিয়ে তুমি আর তোমার ডেভলিউশন, আজ ফিনান্স কমিশনের যা বলেছে, যা আসছে এখন সেটা। আর এবার তো অন্য যে ইয়েটা গ্রান্ট ছিল সেটা বন্ধ হয়ে গেছে। নাও কামিং টু ইট, হ্যাঁ, বস, আমি জানি না ভোটের আগে তোমাকে এইসব পলিটিক্যালি ইনকারেক্ট প্রশ্ন করা ঠিক হবে কি না, বাট স্টিল উই আর ফ্রেন্ডস অ্যান্ড উই ক্যান ডিসকাস এনিথিং। সেটা হচ্ছে তোমরা যে লিস্ট দিয়েছো, বের করেছো, তো মমতা তার কাছে তো মানে উইল পেল ইন টু ইনসিগনিফিকেন্স। ওকে, আমার বক্তব্য হচ্ছে অ্যাট দ্য গিভন রেট, আজকের ডেটে যদি বছরে লক্ষ্মীর ভাণ্ডার দিতে 1,500 টাকায় 21-22 কোটি টাকা লাগে, তাহলে 3,000 টাকায় সেটা ডবল হয়ে যাবে। ডবল। 1 কোটি বেকার যারা লাইনে দাঁড়িয়েছিল তারা 1,000 করে পায়, 3,000 দিলে 30,000 কোটি টাকা হবে। সো 30,000 আর এই কত হল বললাম, মানে একটা মানে আমার কথা হচ্ছে দিস টু অ্যালোন, মানে তুমি আমরা কি অ্যাফোর্ড করতে পারি কিনা, হাউ কাম? এটা খুব লেজিটিমেট প্রশ্ন। বাট নোবডি ইজ ডিসকাসিং দিস। না, দে ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস ইট। আর কিন্তু লেজিটিমেট প্রশ্ন এটা হচ্ছে যে প্রথম কথা, একটা বড় অংশ পশ্চিমবঙ্গে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার আছে, সেটা কিছুটা কম হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা কেন্দ্রীয় সাহায্য যেগুলো আসে সবকটা আমরা অ্যাভেল করি না নিডলেসলি। আরে আয়ুষ্মান ভারত, লোকে যে আর থেকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকেরই প্রদেশ এখন হয়ে গেছে। তারা যদি ব্যাঙ্গালোরে গিয়ে বা গুড়গাঁওয়ে গিয়ে হসপিটালে যেতে পারে, তুমি করতে পারো। স্বাস্থ্যসাথীতে আর করতে তো পারবে না, তোমার ওটা দিচ্ছে কেন? তুমি শুধু ওটা করছো।
পুরো ভারটা যদি দিই, পুরো বোঝটা যদি সেন্টার নেয়, তাহলে তুমি কেন? কিন্তু আয়ুষ্মান ভারতও 60-40 না না, 60-40, কিন্তু তাও তো 60টা তো ওরা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা একটা বড় জিনিস। তো এখন তাছাড়া আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে তুমি যদি পরিবেশটাকে একটু ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, এটাকে একটু কন্ট্রোল করতে পারো, টোলাবাজিটাকে ধরুন একটু মানে একটা সীমার মধ্যে, আমি বলছি না যে একদম উড়িয়ে দিতে পারবে, কেন, মানে ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, কতটা পারবে কতটা পারবে না, এটা সীমার মধ্যে রাখতে পারো। আর সব থেকে বড় যে একটা ওভারঅল একটা যদি মেসেজ দিতে পারো যে উই আর, পশ্চিমবঙ্গ লাইকস বিজনেস, তাহলে তোমার একটা অটোমেটিক একটা ভ্যাকিউম আছে। এটা বিহারে সেটা বুদ্ধবাবু করতে চেষ্টা করেছিলেন। হ্যাঁ, সত্যি কথা আমি বলছি। হ্যাঁ। তুমি দেখো নিউ টাউনটা করেছেন, সুন্দর জায়গা, আমি কোনোদিন বলবো না যে ওটা খারাপ জিনিস। ওটা গৌতম দেব যারাই করেছে সে তো মানে বুদ্ধবাবুর মিনিস্ট্রিতেই তো করেছিল। হ্যাঁ, তো কিন্তু এখন ওটার অকুপেন্সি রেট কতটুকু? 25%। ব্রাঞ্চ অফিস, ওখানে ব্রাঞ্চ অফিস ছাড়া তো কিছু নেই। আমাদের তো হেড অফিস জিনিসটা উঠে গেছে কলকাতা থেকে। তো এখন এই রকম যদি তুমি ঠিকমতো একটা পরিবেশ করতে পারো, তোমার লোকেশনাল অ্যাডভান্টেজ আগে ছিল, আমাদের এখানে বলতো যে শিক্ষিত লোক আছে, আমাদের এখন কত বাঙালিরা, প্রবাসী বাঙালি বেসিক্যালি, তারা সবাই বলে যে আমরা চাই এখানে ইনভেস্ট করতে, কিন্তু কি করব, এনেবলিং অ্যাটমসফিয়ার নেই। তোমার এনেবলিং অ্যাটমসফিয়ারটা যদি তুমি আনতে পারো, তুমি একটা ইমিডিয়েটলি, এই যে একটা ভ্যাকিউম হয়ে আছে, যেখানে একটা দোকানদার সে দুটো ঘর এক্সট্রা নিচ্ছে না, কেন, তার টোলার রেটটাও বেড়ে যাবে, সে আরও নেবে, সে আরও 3জন লোককে এমপ্লয় করবে আরও। তো এই ধরনের ছোট বড় অনেক রকম জিনিস। তারপর কত, তুমি পুরো হাওড়া দেখো, জমি পড়ে আছে, সে জমিতে আর জন্মে কোনো দিন ইন্ডাস্ট্রি হবে না, কিন্তু ওখানে পড়ে আছে ওরকমভাবে। ল্যান্ড অ্যাকুইজিশন এখানে একটা বিরাট সমস্যা, সবাই জানে। এখানে তুমি সিঙ্গুর দেখেই তো বুঝতে পেরে গেছো কি রকম সমস্যা হবে। তবে যদি এখন ওইসব একটা এক ধরনের যদি লেজিসলেশন করতে পারো, যেখানে যেখানে কোনোদিন আর ওই সংস্থাগুলো চালু হবে না, তাহলে রিইউজ দোজ ফর ইন্ডাস্ট্রি, ফর আদার গেস্কিন উইলিয়াম, তোমার এই মার্টিন বার্নের ওখানে আছে, এদিক ওদিক অনেকগুলো আছে, তোমার ইউজ ইট। মেবি হয়তো ম্যানুফ্যাকচারিং হবে না ইমিডিয়েটলি, হয়তো ওয়্যার হাউসিং লজিস্টিক্সটাই হয়তো বেশি হবে। আর লাস্টে তোমার যদি যে পরিকাঠামো যেগুলো আনফিনিশড, দিল্লি কলকাতা হাইওয়ে, মানে ওই যে একদম সুপার হাইওয়ে, সেটা এখনো পড়ে আছে ইনকমপ্লিট। কেন 20 কিলোমিটার এদিকে, কি ফালতু ল্যান্ড রেকুইজিশন নিয়ে। ওটা ছেড়ে দাও, এই আমাদের এই যে চিংড়িঘাটা মানে হাসাহাসি করছে দেখো, কিন্তু একটা লোকের একটা মানসিকতা, তুমি একটা সরকারের মানসিকতা দেখতে পাচ্ছ।